দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকিং প্রক্রিয়ার সাথে সকল প্রক্রিয়ারই এক ধরনের সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে যে কোনো কাজের যে সূত্র, সেই কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের যে প্রসঙ্গ, আমাদের যে ওয়ার্ক অর্ডার কিংবা টেন্ডার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোর সাথে ব্যাংকের যে সম্পৃক্ততা, ব্যাংকের যে ভূমিকা এবং একজন গ্রাহক কী ধরনের সুবিধাগুলো পেতে পারেন এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যাংকগুলোর কাছ থেকে। ব্যাংকগুলো কিন্তু একটি নির্দিষ্ট প্রক্রিয়া বা নীতির মধ্যে দিয়ে এই সেবাগুলো প্রদান করে থাকে। সেই সেবার প্রদানের যে ধরনগুলো আমরা নিশ্চয়ই অনেকেই আমরা সেটি জানি, আজকেও আমরা সেটি জানার চেষ্টা করব। সময়ের পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই ব্যাংকের যে সম্পৃক্ততা এই দরপত্র প্রক্রিয়ার সাথে বা ওয়ার্ক অর্ডার প্রক্রিয়ার সাথে, এর সাথে পরিবর্তনগুলো কেমন হয়েছে, গ্রাহকের পর্যায় থেকে কী ধরনের নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, ব্যাংকগুলো সেই প্রত্যাশাকে কিভাবে পূরণ করছে, কোন প্রক্রিয়ায় পূরণ করছে, কোন সতর্কতাগুলো তারা অবলম্বন করছে, এই বিষয়গুলোকে সামনে রেখেই আজকের আলোচনা। তার প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম দরপত্র প্রক্রিয়ায় ব্যাংকের সম্পৃক্ততা। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক, যিনি এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এরকম একজন সম্মানিত ব্যক্তিকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন মধুমতি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শামসুদ্দোহা। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে পর্যায়ক্রমে আমরা বিস্তারিত আলোচনা করব। এটি একটু আমরা শুনে নিতে চাই যে আসলে ওয়ার্ক অর্ডার কিংবা টেন্ডার বা দরপত্র প্রক্রিয়াতে ব্যাংক কিভাবে ভূমিকা রাখছে এবং সময়ের প্রেক্ষাপটে এই প্রক্রিয়ায় গ্রাহকের পর্যায় থেকে বা গ্রাহকের পক্ষ থেকে ব্যাংকের কাছে যে সহযোগিতা বা প্রত্যাশা, সেটাও কি পরিবর্তন হয়েছে নাকি সেটা আগের মতোই আছে? 2024 সালে ব্যাংকিং আর 90 দশকে ব্যাংকিংয়ের ভিতরে অনেক চেঞ্জ এসেছে, যা আমরা যদি কম্পেয়ার করতে যাই তাহলে আমরা যদি ঠিক উল্টোটা না বলি, মুদ্রার উপিট না বলি, এপিটটাকে রাখি, তারপরেও অনেক চেঞ্জ এখানে। যেমন দরপত্র আহ্বানের ক্ষেত্রে একটা সময় ছিল ম্যানুয়ালি এটা করা হতো, দরপত্রগুলো নেওয়া হতো, সেখানে টেন্ডারবাজি ছিল, এই ছিল সেই, এগুলো কিন্তু ক্লোজ হয়ে একটা ই টেন্ডারিংয়ের মাধ্যমে এখন কিন্তু কাজ হচ্ছে, যেটা ইজিপিতে কাজ হচ্ছে। এখন ইজিপিতে একটা মানুষ যখন কাজ করতে যায় বা নর্মাল দরপত্রে যদি কাজ করতে যায়, তাহলে ব্যাংকের অনেকগুলো পার্ট এর সাথে সম্পৃক্ত। ঠিকাদার যদি অংশগ্রহণ করতে চায়, সেটা বিডে অংশগ্রহণ করতে চায়, তাহলে তার তিনটা জিনিস মেইনলি দরকার হবে। একটা হয় তার ব্যাংক স্টেটমেন্ট, আর তার হলো লিকুইডিটি সার্টিফিকেট। এই দুটো হলো তার একটা পার্ট। সেকেন্ড পার্ট হলো ওনাকে একটা বিডবন্ড বা আর্নেস্ট মানি দিতে হবে। বিডবন্ডের জন্য যে ডকুমেন্টসটা কিনতে হবে, সেটা কিন্তু এখন ব্যাংকের থ্রুতেই কিনতে হয় ইজিপির ক্ষেত্রে। সেই ইজিপির থ্রুতেই সবগুলো কাজ ব্যাংক থেকে কমপ্লিট করে দিতে হয়। আফটার দেন সে নতুন পার্টিসিপেট করার জন্য সে এলিজিবল হয়। মানে এই কাজগুলো ব্যাংকের, সেটি ব্যাংকের স্টেটমেন্ট, লিকুইড সার্টিফিকেট থেকে শুরু করে আরও যে প্রক্রিয়াগুলো প্রয়োজন, সেই প্রক্রিয়াগুলোর যে পেপার অথবা ডকুমেন্টস ব্যাংক থেকে পেতে কি কোনো দীর্ঘ প্রক্রিয়া অবলম্বন করতে হয় নাকি তিনি গ্রাহক চাইলেই সেটি নিতে পারেন? গ্রাহকের সেক্ষেত্রে কয়েকটা জিনিস মেনশন করতে হবে। দেখুন, তার সিআইবিটা ক্লিয়ার থাকতে হবে। তার একজন গ্রাহকের প্রথম যে প্যারামিটার, সেটা হলো তার সিআইবিটা ক্লিন থাকতে হবে। এখন আমি লিকুইডিটি সার্টিফিকেটের ক্ষেত্রে যদি আমি কথা বলি, সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা চিন্তা করব সবসময়, তার মানে অরিজিনালি সে এলিজিবল কিনা এই কাজটা কমপ্লিট করার জন্য। আমি যে ব্যাংক ওনাকে 100 কোটি টাকা কাজ করার জন্য বা 1 কোটি টাকা কাজ করার জন্য তাকে একটা লিকুইডিটি দিয়ে দেবে, সেক্ষেত্রে সে আসলে কি সে কাজটা করতে পারবে কিনা, ক্যাপাবিলিটি আছে কিনা, এটা কিন্তু আমরা প্রথম মেজারমেন্ট করে নিই ওনার। তারপর আমরা নেক্সট প্রসিডিউরে আগাই। মানে এই মেজারমেন্টে আপনারা কোন কোন বিষয়গুলোকে অধিক গুরুত্ব দিয়ে দেখেন? মেইনলি তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং তার যে ট্রানজ্যাকশন ছিল, লাস্টের যে ট্রানজ্যাকশন থাকে, ট্রানজ্যাকশনগুলো আমরা মেইনলি দেখি। ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যদি এরকম হয় যে একটা ইরেগুলার কোনো ক্যারেক্টার যদি খুঁজে পাওয়া যায় অথবা নানা ধরনের গ্যাপ যদি খুঁজে পাওয়া যায়, যেগুলো আপনারা ব্যাংকিং পরিভাষায় বা ব্যাংকিং প্রক্রিয়ায় আপনাদের কাছে সেটি আনফেয়ার মনে হচ্ছে, সেক্ষেত্রে কি এই সার্টিফিকেট বা ডকুমেন্টস সেক্ষেত্রে তো পাওয়ার কোনো যোগ্যতা ওখানে সে হারাচ্ছে, সে ওইখানেই তো ওনার যোগ্যতা শেষ হয়ে গেল। যেটা অগ্রহণযোগ্য কিছু না, যেটা ব্যাংকারের কাছে মনে হবে যে এটা আসলেই আনফেয়ার ছিল, সেক্ষেত্রে আমরা ওইটা অ্যাকসেপ্ট করবো না কখনোই। এবং এখানে নীতিমালার যে প্রসঙ্গ, নিশ্চয়ই সেটি বাংলাদেশ ব্যাংক থেকে বলুন অথবা
এক একটি ব্যাংক তার মতো করে তো গ্রাহককে আকৃষ্ট করার চেষ্টা করছে, সেটি তো একটা নির্দিষ্ট একটা পলিসির মধ্যে দিয়ে তাকে এই কাজটি করতে হয়। এই পলিসির মূল বিষয়গুলো কি থাকে, মেজর যে ইস্যুগুলো কি থাকে? তার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো আমরা দেখি। লাস্ট ইয়ার যে ওনার ফাইন্যান্সিয়াল যে ওনার অডিটেড ব্যালেন্স শিট থাকবে, ব্যালেন্স শিটটাকে আমরা পর্যালোচনা করি। অনগোয়িং যে ওয়ার্কগুলো আছে, অনগোয়িং ওয়ার্কগুলো আমরা তার মেজারমেন্ট করি। তার কমপ্লিটেড ওয়ার্ক কত আছে, লাস্ট 3 ইয়ার্স 5 ইয়ার্সে কেমন করেছে কাজ, সেগুলো নিয়ে আমরা একটু মেজারমেন্ট করি। তারপরে আমরা ওনাকে নেক্সট স্টেপে যেতে থাকি যে ঠিক আছে, সে এখন আমার কাছ থেকে বিড বন্ড নিতে পারবে, সে আমার কাছ থেকে লিকুইডিটি সার্টিফিকেট নিতে পারবে, আমরা ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে হেল্প করবো ওনাকে। এবং এই যে প্রক্রিয়া একজন গ্রাহককে সহযোগিতা করার প্রশ্নে গ্রাহকের নিশ্চয়ই প্রস্তুতিরও একটা জায়গা থাকে। একজন গ্রাহককে এই দরপত্র বা ওয়ার্ক অর্ডারের কাজগুলো সম্পন্ন করার প্রশ্নে গ্রাহককে প্রস্তুত করার ক্ষেত্রে ব্যাংকগুলো আসলে কি করে থাকে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করছি যে দরপত্র প্রক্রিয়ায় ব্যাংকের সম্পৃক্ততা, সম্মানিত আলোচক হিসাবে আছেন মধুমতি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শামসুদ্দোহা। শামসুদ্দোহা ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া আসলে একজন গ্রাহককে এই ওয়ার্ক অর্ডার পেতে কিংবা সেই কাজটি সেখানে অংশগ্রহণের ক্ষেত্রে তাকে যোগ্য করে গড়ে তোলা কিংবা তার সেই যোগ্যতার অর্জন করার প্রশ্নে আপনারা তো নানাভাবে অ্যাডভাইস করে থাকেন, একটা ফ্রেমওয়ার্কের মধ্যে তাকে অ্যাডভাইস করে থাকেন। কিভাবে একজন সেই অ্যাডভাইসগুলো ধরন কেমন থাকে, কি পরামর্শ তাকে দেন, প্রফেশনালি তাকে প্রস্তুত করার প্রসঙ্গে আপনারা কোন বিষয়গুলোকে মাথায় রেখে এই কাজগুলো করেন? ম্যাক্সিমাম টেন্ডারগুলো হচ্ছে ইজিপির আন্ডারে। ইজিপির আন্ডারে টেন্ডারগুলো হতে এখন দেখা যাচ্ছে যে একটা কাস্টমার ইজিপিতে তার টেন্ডারটাকে শো করছে, তখন তার ইজিপি আইডির মাধ্যমে সে এটাকে প্রথম উনি ডকুমেন্টস পারচেজের জন্য বা কেনার জন্য সে অ্যাপ্লাই করার পরে এটা চলে আসে ব্যাংকের কাছে। ব্যাংক আবার তার ইউজার দিয়ে ওই ডকুমেন্টসটাকে পারচেজ করে কমপ্লিট করে দিচ্ছে। জি, আচ্ছা, সেখানে তার একটা ফ্রেম দেওয়া থাকে যে এতদিনের ভিতরে আপনাকে ডকুমেন্টসটা কিনতে হবে। ডকুমেন্টস কমপ্লিট হওয়ার পরে তার রিকোয়ার্ড যে আদার্স ডকুমেন্টসগুলো আছে, লাইক লিকুইডিটি সার্টিফিকেট প্লাস ব্যাংক গ্যারান্টি অর বিড বন্ড, মানে আর্নেস্ট মানি যেটা থাকবে, এটা ওনাকে দিতে হবে। তো এই জন্য তাকে ম্যাক্সিমাম সময় সে যে কাজটা কমপ্লিট করে, সেটা আমরা যেখানে সাজেস্ট করি সবসময় ওনাদেরকে যে আপনারা একটু আর্লি আমাদের কাছে আসবেন, কারণ অনেকে একেবারে শেষ মুহূর্তে আসে। সেক্ষেত্রে আমাদের এই কাজটা কমপ্লিট করতে মিনিমাম সবাইকে 7 থেকে 8 দিন সময়, 5 থেকে 7 দিন সময় লেগে যায় নর্মালি। আর আমরা তাড়াহুড়া করে করতে পারবো না তা না, কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি ঝুঁকিতে পড়ে যাচ্ছে যে হ্যাঁ, কাজটা আমি হয়তো পেতাম, কিন্তু আমি আপনাদের বিড বন্ডটা পেলাম না, আপনাদের আর্নেস্ট মানিটা আমি পেলাম না। ব্যাংকের তো এই কাজগুলো সম্পন্ন করতে সময় লাগবে, তাড়াহুড়ার মধ্যে দিয়ে আসলে সেটি হবে। এটার সাথে আরো কিছু সম্পৃক্ততা আছে, যেমন সিআইবি আনতে হয়, অনেক সময় সিআইবি এক্সপায়ার হয়ে সিআইবি আনতে হবে, আবার হেড অফিসে অ্যাপ্রুভাল লাগবে, আবার এটাকে আমাদের ডকুমেন্টেশন কমপ্লিট করতে হবে, তারপরে আমি আদার্স কাজে নেক্সট স্টেপে যেতে পারছি। এই জন্য আমি সবসময় সাজেস্ট করবো যে মিনিমাম 7 দিন সময় যেন গ্রাহকরা ব্যাংকে দেখে আমাদের জন্য কাজ কমপ্লিট করে। আপনাদের এই পরামর্শে গ্রাহকের যে অংশগ্রহণ অথবা তাদের এই পরামর্শগুলো গ্রহণ করার যে মানসিকতা, সেটাও বা কেমন দেখছেন? মানে ইজিপির ক্ষেত্রে যারা কাজ করছে বা যারা ম্যানুয়ালিও কাজ করছে, ওনারাও চেষ্টা করছে এখন যে যতদিন সম্ভব কাজটা কমপ্লিট করে ফেলার জন্য, কারণ ওনাদের অনেকগুলো মেজারমেন্ট থাকে। আমাদের এখানে 2টা ডকুমেন্টস, এরপরে বাকি অনেক ডকুমেন্টস ওনাদেরকে রেডি করতে হয়। ওনারা বাকি কাজ কমপ্লিট করতে করতে আমরা এইগুলো মাঝখানে আমরা এই কাজগুলো কমপ্লিট করে দিই। এবং এই প্রসঙ্গে ব্যাংকগুলো নিশ্চয়ই এই ধরনের কাজগুলো করার জন্য আলাদা ডিপার্টমেন্ট বলুন অথবা আলাদা সেইভাবে যারা ব্যাংকের সম্মানিত কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে থেকে আলাদা করে এই কাজগুলো অনেকেই করছেন এবং সেইভাবে প্রফেশনালি নিজেকে তারা ডেভেলপ করছেন। এই কাজগুলো বা এই টেন্ডার বা ওয়ার্ক অর্ডার রিলেটেড কাজগুলো করার জন্য দক্ষতা, প্রশিক্ষণ, এই কি ধরনের দক্ষতা বা প্রশিক্ষণ অধিক প্রয়োজন? আমাদের এইচআইডি থেকে বলেন, আমাদের ট্রেনিং ইনস্টিটিউশন থেকে বলেন, ওনারা কিন্তু হিউজ পরিমাণে আমাদেরকে এই বিষয়ে ট্রেনিং করাচ্ছে এবং গভর্নমেন্টের ইজিপি পার্ট থেকেও কিন্তু আমাদেরকে ট্রেনিং করানো হয়েছে বিভিন্নভাবে যে এই বিষয়গুলোকে লার্নিংয়ের জন্য। এই ক্ষেত্রে আমাদের যে টিমগুলো তৈরি হয়েছে, এই টিমগুলো এখন সুপার এক্সিলেন্ট কাজ করছে আমাদের দেশে, কারণ অনেকগুলো ব্যাংকে দেখবেন আপনি ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে টেন্ডার রিলেটেড। কারণ এখানে একটা সবচেয়ে বড় যে সুবিধাটা হলো নন ফান্ডেড ইনকাম থেকে কিন্তু ব্যাংক
ভালো একটা ইনকাম পাচ্ছে নন ফান্ডেড থেকে, যেখানে ফান্ডেড দিতে গেলে অনেক রিস্ক থেকে যাচ্ছে, রিস্কটা কিছুটা হলে মিনিমাইজ হচ্ছে। নন ফান্ডেড রিস্ক নেই এটাই বলবো না, রিস্ক আছে কিন্তু ফান্ডের থেকে কিছুটা কম। ঝুঁকি বা রিস্ক যেগুলো আছে সেটাও আপনারা নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, ফ্রেমের মধ্যে দিয়ে সেটাকে আপনার পর্যবেক্ষণ করেন এবং সমাধান করার চেষ্টা করি। এবং সেই সমাধান করার ক্ষেত্রে কোনো মডেল অথবা কোনো মেথড বা অ্যাপ্রোচগুলো যেগুলো অধিক গুরুত্ব দিয়ে থাকেন আপনারা, সেগুলো কি আমাদের দেশে রিস্ক মিটিগেশনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, আমরা কাস্টমারের কাছ থেকে পার্সোনাল গ্যারান্টিটাকে কভার করি, কারণ রিভলভিং লিমিট থাকে, সেক্ষেত্রে সিকিউরিটি থাকে, আমাদের সাথে দেখি সিকিউরিটি চেক দেওয়া থাকে ওনার। আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো, নেক্সট প্রসিডিউরে গেলে আমরা ওই অথরিটি থেকে দেখি যে আসলে অথরিটি টেন্ডার কল করেছে ওনাদের ফান্ড কেমন আছে, সেটা কিন্তু আমরা মেজারমেন্টে নিয়ে সেটি যাচাই করা আপনাদের জন্য প্রক্রিয়াগতভাবে কখনো কঠিন হয়ে পড়ে কিনা? প্রক্রিয়াগতভাবে যদি কঠিন বলতে চাই, তাহলে এখন আমরা ম্যাক্সিমামগুলোই আমরা যে কাজগুলো করি চিঠির মাধ্যমে ভেরিফিকেশন করার চেষ্টা করি। আর এখন সবচেয়ে বড় জিনিস সেটা টেন্ডারের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা ইজিপিতে, সেটা কিন্তু একদম যে কেউ দেখতে পাচ্ছে, যে কোনো সময় যে কেউ এটাকে সহজে দেখতে পাচ্ছে, এটার কতদিন আছে, কতটা ভ্যালিডিটি আছে, কি চেয়েছে, এটা কিন্তু আমরা নিজে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা একটা সিকিউর হয়েছেন এবং এইভাবেই কাঠামোটা এইভাবেই দাঁড় করা। এবং এক্ষেত্রে এই প্রসঙ্গে আরেকটি বিষয় আছে, সেটি আমি ঠিক এইভাবে অভিযোগ আকারে বলছি না, প্রসঙ্গ আকারে বলছি, বিষয় আকারে বলছি, যে কখনো কখনো গ্রাহকরা কিছু বাড়তি সুবিধা বা কিছু অতিরিক্ত সুবিধা বলুন অথবা আনফেয়ার কিছু বেনিফিট প্রত্যাশা করে ব্যাংকের কাছ থেকে, যে ব্যাংকের সাথে সম্পৃক্ত, সেটাও নিশ্চয়ই আপনাদেরকে একটা ফ্রেমের মধ্যে ডিল করতে হয়, সমাধান করতে হয়, প্রফেশনালি বিষয়গুলোকে দেখতে হয়। এটা করতে গিয়ে গ্রাহকের সাথে যে সম্পর্ক একটি ব্যাংকের, সেটি আসলে কোনো ঝুঁকির মধ্যে পড়ে যায় কিনা, এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে সম্মানিত আলোচকের সাথে আলোচনা, দরপত্র প্রক্রিয়ায় ব্যাংকের সম্পৃক্ততা। শামসুদ্দিন ভাই যে প্রশ্নটি রেখে যাওয়া, যে এই দরপত্র প্রক্রিয়া ব্যাংকের সহযোগিতা পেতে বা সম্পৃক্ততার প্রশ্নে কখনো কখনো এই আলোচনা আছে যে গ্রাহক ব্যাংকের কাছ থেকে কিছু বাড়তি সুবিধা অথবা কিছু আনফেয়ার বেনিফিট প্রত্যাশা করে, সেটি আপনারা কিভাবে মোকাবেলা করেন বা সেটাকে কিভাবে ফেস করেন আপনারা? আমি যদি এক কথাই বলতে চাই, আনফেয়ার আনডিউ কোনো কিছু ব্যাংক থেকে নেওয়ার কোনো সুযোগ এখন আমাদের কাছ থেকে নেই, কখনো অতীতে কখনো ছিল না, এখনো নেই। সেটা যদি কোনো পার্সন করে থাকে সেটা হলো ভিন্ন একটা খাত, সেটা তার ব্যক্তি দায়ী, কোনো ব্যাংক সেক্ষেত্রে দায়বদ্ধতা নেবে না। এটা ব্যাংকের তো আসলে সেটি বাংলাদেশ ব্যাংকের যে প্রক্রিয়া বা নীতিমালা অনুযায়ী ব্যাংকের তো এই ধরনের কাজ করার কোনো সুযোগ নেই। মানে যে নীতিমালা এবং যে সিদ্ধান্ত আছে তার ভিত্তিতে সে কাজগুলো করবে, পরিচালনা করবে। শামসুদ্দিন ভাই, আরেকটি প্রসঙ্গ, সেটি দরপত্র এই প্রক্রিয়ার সাথে এটা জড়িত, সেটি হলো যে পারফরমেন্স গ্যারান্টির একটা প্রসঙ্গ আছে। এটাকে কিভাবে ম্যানেজ করেন বা এই প্রক্রিয়াটা যদি আমরা বুঝতে চাই, কি বলবেন? একজন কাস্টমার যখন বিড বন্ডটা উইন করলো, সে টেন্ডারটা উইন করলো, সর্বনিম্ন তার দরপত্র সে দিয়ে এটাকে নিজে অ্যাওয়ার্ডেড হলো, তখন আমরা তাকে পারফরমেন্স গ্যারান্টিটা প্রোভাইড করে থাকি। এই পারফরমেন্স গ্যারান্টি পেতে কাস্টমারের কিন্তু খুব বেশি হ্যাসেল নাই, যেহেতু সে আগে বিড বন্ড পেয়েছে, সেকেন্ড স্টেপটাই হলো তার পারফরমেন্স গ্যারান্টি, সেই কাজটা কমপ্লিট করার জন্য যতটুকু তার দরকার হবে। এখন সেক্ষেত্রে ব্যাংক কিন্তু কাস্টমার টু কাস্টমার বেরি করে, ব্যাংকের কাস্টমার রিলেশনশিপের ভিত্তিতে সে 10 থেকে 5 থেকে শুরু করে 50-100%-এর ভিতরে একটা মার্জিন ব্যাংক কিন্তু ওনাকে ধরে দিচ্ছে, সেই মার্জিনের ভিতরে কিন্তু সে কাজটাকে কমপ্লিট করতে পারছে, বিডবন্ডটা নিতে পারছে, সে যে অ্যামাউন্টই হোক না কেন। এক্ষেত্রে আলাদা করে কোনো মানদণ্ড আপনারা কি বিবেচনায় রাখেন? না, এক্ষেত্রে মানদণ্ড তো আমি প্রথমেই তাকে দিয়েছি, বিডবন্ড করতে তাকে আমি দিয়েছি, বিডবন্ডে সে উইন করেছে, মানে ওইটা উইন করেছে মানে সে পারফরম্যান্স গ্যারান্টি দিতে পারবে, আসবে। তার মানে এটা তো পর্যায়ক্রমিকভাবে এগিয়ে চলে। আর সবচেয়ে বড় যে জিনিসটা হলো, আমরা ওনার যে প্রথমে বললাম যে ব্যাংকের কাস্টমার রিলেশনশিপের ভিত্তিতেই কিন্তু আমরা কাজগুলো কমপ্লিট করি। যদি কেউ নতুন হয় সেক্ষেত্রে লাস্ট ওয়ানের পারফরমেন্স, আমরা কোনো নন পারফর্মারকে কখনোই ফেসিলিটেট করতে চেষ্টা করি না। এখন ধরুন কেউ কাজ শুরু করতে চায়, তার প্রিভিয়াস কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, তার ক্ষেত্রে কি সিদ্ধান্ত প্রযোজ্য অথবা কিভাবে বিষয়গুলোকে আপনারা সমাধান করে থাকেন? যদি কেউ নতুন ঠিকাদার হয় সেক্ষেত্রে সে বেশ কিছু মেথড আছে, এখানে কেউ আছে লিমিটেড মেথডে চলছে বা কেউ সরাসরি ওয়ার্ক অর্ডার পাচ্ছে, এরকম কিছু মেথড আছে, সেই মেথডগুলো সে কাজ করতে পারে। আদারওয়াইজ আরেকটা অপশন ওদের কাছে আছে, জেবি বলে যেটাকে আর কি,
জয়েন্ট ভেঞ্চারে যে কাজগুলো হয়ে আসে সেক্ষেত্রে উনি যদি পারফরমেন্স দেখাতে চায় সেক্ষেত্রে তার লিড পার্টনারকে নিয়ে আসতে হবে। সে বড় একটা প্রতিষ্ঠানকে যদি লিড পার্টনার হিসাবে সে আমাদেরকে কাউন্ট করতে পারে, আমাদেরকে শো করতে পারে, সেক্ষেত্রে আমরা তাকে ফেসিলিটেট করে জয়েন্ট ভেঞ্চারের কাজগুলোকে আপনারা কাউন্ট করে হ্যাঁ কাউন্ট করতে পারে। কারণ জয়েন্ট ভেঞ্চারের কাজগুলোকে কাউন্ট করার পেছনে একটাই কথা, কারণ উনাকে দেখানোর জন্যই জয়েন্ট ভেঞ্চার করা হয়েছে নরমালি। সুতরাং সেটাকে তো কাউন্ট করতে কোনো নীতিগতভাবে কোনো অসুবিধা থাকে না। এবং এখানে তার যে প্রক্রিয়াগতভাবে বা পর্যায়ক্রমে তার যে এলিজিবিলিটি অথবা এলিজেবল হলো সে, অথবা সে দক্ষ হলো, অথবা সে কাজটি করতে পারবে, এরকম যখন ধারণা বা সিদ্ধান্ত যখন আসা হয় তখন ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সের প্রসঙ্গ একটি আসে। এটাকে কিভাবে আপনারা ম্যানেজ করেন বা এই প্রসঙ্গে কি কাজগুলো হয়ে থাকে? ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সের আগের যে পার্টগুলো গিয়েছে এগুলো ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সের। এখন আমরা সরাসরি যদি ওইগুলো হচ্ছে নন ফান্ডেড, আমরা কাস্টমারকে টাকা দেইনি, বাট ডকুমেন্টেশনের মাধ্যমে ওনাকে সাপোর্ট দিয়েছি। আর এখন আমরা সরাসরি ফান্ডে যাব ওনাকে। সাপোজ একজন মানুষ, একজন ঠিকাদার, সে 100 কোটি টাকা একটা কাজ পেল, তার হাতে লিকুইডিটি পরিমাণ টাকা নাও থাকতে পারে, তাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এখন সে এখানে কয়েকটা ভাগে ভাগ করতে হয় টাকাগুলোকে। কাজটাকে রান করার জন্য একটা অ্যামাউন্ট প্রয়োজন হয়, সেকেন্ড রান হলো ওনাকে কাজটা উঠানোর জন্য একটা কাজ লাগবে, থার্ড হলো সে বিলটা পাওয়ার জন্য ওয়েট করতে হবে। তাহলে 3-4টা ভাগে ভাগ করা হচ্ছে। সে এখানে কয়েকটা ভাগে ভাগ থাকে, যেমন উনি যদি রানিং বিল পাবে, প্রতিটাকে রানিং বিল পাবে, সেটা একটা পার্ট। একটা হলো এককালীন বিল পাবে, সেটা আরেকটা পার্ট। সেটা ডিপেন্ড করে ওনার কাজের ওয়ার্ক অর্ডারের ধরনের উপর নির্ভর করে। এখানে কি কোনো মনিটরিং অ্যাপ্রোচ থাকে? মনিটরিং কার্যক্রম থাকে। সেটা কিভাবে? সেটা হলো আমরা ওয়ার্ক অর্ডার যখন আমরা ফাইন্যান্স করব তখন আমরা 30 থেকে 60% পর্যন্ত আমরা ফাইন্যান্স করে থাকি একটা কাস্টমারকে। এখন আমরা যখনই ওয়ার্ক অর্ডারটা আমাদের হাতে এসে পৌঁছায় তখন আমরা সাথে সাথে ওনাকে বিল অ্যাসাইনমেন্টের জন্য আমরা অথরিটিকে একটা চিঠি দিয়ে দিই যে এই বিলটা আমাদের এই ব্যাংকের এই অ্যাকাউন্টে এই নামে এসে পৌঁছাবে, সবসময় ইস্যু হবে চেকগুলো এই অ্যাকাউন্টের নামে। সেই অ্যাকাউন্টে যখন আমরা মেনশন করে ওই অথরিটি যখন আমাকে কনফার্ম করে যে আমরা এই চিঠিটা এই বিলটা আমরা আপনার অ্যাকাউন্টে এই নামে প্রোভাইড করব, তারপর উনি যখন চিঠিটা আমাকে পাঠাবে তখন আমি এটাকে ভেরিফিকেশনের জন্য আমি আবার অথরিটির কাছে যাব যে আপনি চিঠি দিয়েছিলেন, এই চিঠিটা অথরিটি জেনুইন কিনা। এই কাজটি করতে কি ব্যাংকের কোনো ইসের মধ্যে জটিলতার মধ্যে পড়ে? কোনো কমপ্লেক্সিটি আছে এখানে? না, কমপ্লেক্সিটি নাই। এখনো কিছু প্রতিষ্ঠান আছে, কিছু অর্গানাইজেশন আছে যারা চিন্তা করে যে আমরা আসলে নাকি ওনার ব্যাংকের পক্ষ থেকে আসছে, আমি কাজ দিয়েছি একজনকে, ব্যাংক আবার এটাকে ফাইন্যান্স করতে যাচ্ছে। সেই প্রক্রিয়াগুলো আগে আরো কঠিন ছিল, দিতে চাইতো না সহজে। এখন কিন্তু সবাই মোটামুটি ইজি এবং সবাই এটাতে ইউজড হয়ে গিয়েছে। এবং সেক্ষেত্রে যখন এই দরপত্র প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেউ আবেদন করে বা গ্রাহক তিনি তো ব্যাংকের সাথে যে সম্পৃক্ত সেটি তো তার কাগজপত্রে কোনো না কোনো জায়গাতে সেটি উল্লেখ থাকে, ডেফিনেটলি উল্লেখ থাকে। সুতরাং এর মধ্যে দিয়ে কেউ কোনো ব্যাংক যখন কারো কাছে কোনো কিছু জানতে চায় সেই সত্যতা বা ডিক্লারেশনে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা আলোচনা একেবারে শেষের দিকে খুব ছোট্ট করে শুনতে চাইবো আপনার কাছ থেকে, যারা আসলে ওয়ার্ক অর্ডার অথবা টেন্ডার প্রক্রিয়ার কাজগুলো করতে গিয়ে ব্যাংকের সহযোগিতার তো নিয়ে থাকে, এবং সেই সহযোগিতার প্রশ্নে গ্রাহকদের উদ্দেশ্যে কি বলবেন খুব ছোট করে? গ্রাহকদের উদ্দেশ্যে আমরা একটাই কথা বলবো, আপনারা নিজেদের কাজগুলোকে প্রপারলি করবেন, ব্যাংকের সাথে সম্পৃক্ত থাকবেন, ট্রানজ্যাকশনগুলো প্রপার করবেন। আর সেকেন্ড হলো ব্যাংক থেকে যতটুকু সম্ভব ফাইন্যান্স নেওয়ার জন্য চেষ্টা করবেন, এবং ফাইন্যান্সের ক্ষেত্রে আপনার যে ব্যাংকটাকে সবচেয়ে কাছে মনে হবে এবং যে ব্যাংক এই বিষয়ে এক্সপার্ট ওনার কাছেই যাবেন। এবং এর মধ্যে দিয়ে আসলে এই কাজের স্বচ্ছতা এবং এর মধ্যে দিয়ে যে সতর্কতার অবলম্বনের মধ্যে দিয়ে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং আস্থার সম্পর্ক তৈরি। অসংখ্য ধন্যবাদ শামসুদ্দোহা ভাই, আজকের আলোচনা আমাদের সময়। আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।